মানে শরণার্থী হিন্দুরা তো নিজেরাই হয়তো জানে না যে এরকম একটা আইন অলরেডি ভারতে আছে। 31শে ডিসেম্বর অবধি যারা যারা এসেছে তারা প্রত্যেকে নিরাপদ। এটা তো আমার মনে হয় সবচেয়ে বড় ক্যাম্পেইন চালানো উচিত এখন। ঠিক, ধন্যবাদ ময়ূক। প্রথমত আমরা মোপলার যখন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে যুক্তি দেওয়া হয়েছিল যে মোপলাদের উপর আন্দোলন হয়েছে, অত্যাচার হয়েছে বলে। এরকম একইভাবে যখন এখানে ঘটনা ঘটেছে তখন আমরা শুনেছি যে বাংলাদেশে ভূমি সংস্কার হওয়ার জন্য নাকি হিন্দুদের অত্যাচারিত হতে হয়েছে। তো এসআইআর নিয়ে এরকম অনেক বিতর্ক বা সিএ নিয়ে অনেক বিতর্ক, যেগুলো অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমি এখানে বেশি সময় নেব না, যেহেতু অনলাইন ডিবেট। আমি খালি একটা ঘটনা ময়ূক বলবো, যেটা আশা করি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে এটার আইনি স্ট্যাটাস কি আছে। 2011 সালের 11ই ফেব্রুয়ারি বাসুদেব দত্ত বলে এক ভদ্রলোক পশ্চিমবঙ্গ সরকারেরই হেলথ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অপথলজিস্ট হিসেবে কাজ করতেন। অবসর গ্রহণের মাত্র 2 মাস আগে কোনো একটা গোপন রিপোর্টের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, কারণ তিনি ভারতের নাগরিক সেটা প্রমাণ করেননি, তার বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে। 2011 সালের 22শে ফেব্রুয়ারির ঘটনা। কোন সরকার ছিল এগুলো একটু ব্যাকগ্রাউন্ডে মাথায় রাখতে বলবো, পরে কাজে লাগবে। তিনি তার বিরুদ্ধে স্যাটে গেলেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গেলেন। স্যাট বলল না, তার সঙ্গে অন্যায় হয়েছে, তার চাকরি তাকে ফিরিয়ে দিতে হবে। এই রায় কবে দিল? 2012 সালে 22শে এপ্রিল এসে। সরকার বদলে গেছে। আগের সরকার বরখাস্ত করেছিল বাংলাদেশি নাগরিক হিসাবে, বামফ্রন্ট সরকার। মমতা ব্যানার্জি সরকার 12 সালে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করলো হাইকোর্টে, যে না, ওনার চাকরি যাওয়াই উচিত, তিনি বাংলাদেশি নাগরিক। দীর্ঘ 11 বছর মামলা চলার পরে 2023 সালে কলকাতা হাইকোর্ট রায় দিল যে স্যাটের রায় বাতিল, ওনার চাকরি থাকবে না। তারপর ভদ্রলোক সুপ্রিম কোর্টে আপিল করলেন। সুপ্রিম কোর্টে 2024 সালের ডিসেম্বর মাসে জাস্টিস জে.কে. মাহেশ্বরী এবং জাস্টিস আর মাধবন স্যাটের রায়টাকেই বহাল রাখলেন এবং কি বললেন? তাকে অ্যাপেলেন্ট বাসুদেব দত্তা আ হিন্দু would not be treated as illegal migrant। তারপর কি বলছেন? দ্য ইন্টেনশন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, রেফার করছেন সিএ আইনকে, যেটা আগের বছরই পাস হয়েছে। দ্য ইন্টেনশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু অ্যাওয়ার্ড সিটিজেনশিপ টু মাইনরিটিস ফ্রম নেইবারিং কান্ট্রিজ হ্যাজ বিন স্পেলড আউট by way of amendment to section 2 by introducing proviso in section 2 void amendment number 47 of 2019 with effect from January 10, 2020। তাহলে ইন্টেনশনটা অলরেডি রয়েছে। বাসুদেব বাবু কিন্তু সিএ তখন অ্যাপ্লাই করেননি যখন তিনি বরখাস্ত হয়েছিলেন বা যখন রায় চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু যেহেতু সিএটা বাস্তবায়িত হয়ে গেছে, 2014 আগে যেই আসুক, তার কাছে ডকুমেন্ট থাকুক বা নাই থাকুক, সে কিন্তু একটা লিগাল প্রোটেকশন পেয়ে যাচ্ছে থ্রু সিএ। হ্যাঁ, যদি ডকুমেন্ট থেকে থাকে তার অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক ইজি হবে, স্পিড আপ করবে। ইন কেস ডকুমেন্ট যদি নাও থাকে, যেমন বাসুদেব বাবুর ক্ষেত্রে হয়েছিল, খালি ওনার কাছে মাইগ্রেশন সার্টিফিকেটটা ছিল, আর কিছু ছিল না। বাট কনসিডারিং দ্য ইন্টেনশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু গিভ রিফিউজ টু মাইনরিটিস ফ্রম নেইবারিং কান্ট্রিজ থ্রু অ্যামেন্ডমেন্ট ইন সিএ, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে তার নাগরিক অধিকার কেড়ে নিতে পারা যায় না। তো আজকে যারা সিএ নিয়ে একটা ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে যে এ চলে যাবে, সে চলে যাবে, তার কাগজ দিই, ওর কাগজ দিই, সুপ্রিম কোর্ট কিন্তু অন্য কথা বলছে। জাস্ট এইটুকু আমার বলার ছিল। ঠিক। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আমি জানার জন্য, এগুলো একেবারে দর্শকদের প্রশ্ন, তৃণমূল এটাও তো বলছে গোপাল যে আমি প্রমাণ কী করে করব, ওই অবস্থায় তো আমার কাগজপত্র নিয়ে আসার কোনো উপায় ছিল না, আমি বাংলাদেশের কাগজ কি করে বের করব? যার কাছে কোনো কাগজই নেই তাকে তো যে কোনো সময় জেলে পুরে দিতে পারে। বাংলাদেশ থেকে আসলে তার কোনো কাগজ না থাকলেও হবে, তার কারণ নোটিফিকেশনে স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্ট অর এনি সাচ ভ্যালিড ডকুমেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড,
অর্থাৎ কোনো বৈধ নথি ছাড়া এবং কোনো বৈধ নথি যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে সেই ধরনের প্রত্যেকটা ব্যক্তি সিএর জন্য এলিজেবল এবং এক্সেমশনের জন্য যেটা 2024 সালের যেটা ফরেনার্স এবং পাসপোর্ট অ্যাক্টের যেটা এক্সেমশন সেটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাই বাংলাদেশের কোনো ডকুমেন্টসের প্রয়োজন ছাড়াই এবং ভারতবর্ষের কোনো ডকুমেন্টস না থাকলেও সে যে 2024 সালের পূর্বে প্রবেশ করেছে তার একটা প্রুফ থাকলে পরেই যে তার এগেনস্টে একটা 2024-এর আগের কেস হয়েছে, তার এগেনস্টে 2024-এর আগে সে এন্টার করেছে, তার একটা লেটার আছে, কিছু একটা আছে, এন্ট্রি একটা ডেট আছে, সেই রকম কিছু একটা থাকলে, আর যদি সেটা না থেকে থাকে তাহলে তার সেলফ ডিক্লিয়ারেশনই যথেষ্ট। আমি সুব্রতবাবু যেহেতু রয়েছেন এখন, আমি একবার ওনার কাছেও জিজ্ঞেস করতে চাই। সুব্রতবাবু, আমি শুনলাম আপনাদের সংঘ থেকেও বা সংগঠন থেকেও সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এটা আমি ভারত সেবাশ্রম সংঘ বা সেরকম সংগঠনগুলো থেকেও দেখছিলাম যে হিন্দু সার্টিফিকেট, এই ব্যাপারটা যদি একটু বলেন, অনেকে জানতে চাইছে এটা নিয়ে। দেখুন, বাংলাদেশ থেকে যারা উদ্বাস্ত মানুষ এসছে তাদের যখন আপনি সিএতে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে তো বলতে হবে আপনি 6টা ধর্মের মধ্যে কোনটা, সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন। তো যারা উদ্বাস্ত মানুষ যারা এসে মতুয়া যারা আছে তারা হিন্দু, তাদের তো হিন্দুত্ব সার্টিফিকেট নিতে হবে, ধর্মীয় সার্টিফিকেটটা সে কোথা থেকে বিলং করে, কোন ধর্মের। তো আমাদের এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এখান থেকে, ঠাকুরবাড়ি থেকে এবং আরো 4-5টা জায়গা আছে যেখান থেকে আমরা এটা প্রোভাইড করি, আমরা দিই ধর্মীয় সার্টিফিকেটটা, যার মধ্য দিয়ে ধর্মীয় সার্টিফিকেট নেওয়ার পরে 3টে এফিডেভিট করে কোর্টের মধ্য দিয়ে উকিল ধরে 3টে সার্টিফিকেট দিয়ে যে কেউ যারা উদ্বাস্ত মানুষ আছে তারা এই সিএ এর জন্য, মানে সিটিজেনের জন্য, সিএ এর মাধ্যমে সিটিজেনশিপের জন্য ভারতবর্ষে অ্যাপ্লাই করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।